আমার ভয়েস কি প্রপারলি শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? আমাকে একজন একটু কনফার্ম করুন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং সবাইকে রমাদান মুবারক। আমি ডক্টর ফারহানা মেহের, আমি অ্যাসিস্ট্যান্ট ডার্মাটোলজিস্ট অফ ফরাজি হাসপাতাল, পিজিডি করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, অ্যান্ড আই কমপ্লিটেড মাই MBBS ফ্রম বাংলাদেশ মেডিকেল কলেজ। তো আজকে আপনাদের সাথে আমি আছি। আমি খুবই আমার পছন্দের একজন আপু, মেহের আপু। ওনার পেজে আপনারা যারা কাস্টমার আছেন বা মেম্বার যারা আছেন, হ্যাঁ, যারা যারা ওনার প্রোডাক্ট ইউজ করেছেন তারা সবাই আশা করি বেনিফিট পেয়েছেন। তো আজকে আমি এটার পাশাপাশি আরও কিছু আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেডিকেল সাইড নিয়ে, যে যদি আপনি এইসব প্রোডাক্ট ইউজ করবেন বা যাই করবেন, আপনার যদি সেই সাথে স্কিন ডিজিজ থাকে, কখন কোনটা কোন অ্যামাউন্টে কোন ডোজে কিভাবে কি ইউজ করতে হবে, এবং একই সাথে স্কিন কেয়ার। এখন রমাদান চলছে, সামনে ঈদও আসছে, তো সব কিছু মিলিয়ে আমি টোটাল জাস্ট একটা স্কিন কেয়ারের উপর আপনাদেরকে ছোটোখাটো একটা ডেমো দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সাথে করতে পারেন। তো প্রথমে আমি যেটা বলবো, রামাদানে, যদিও রামাদান শেষের দিকে, যেটা আমরা সবাই জানি, রামাদানে যেটা আমি বেশি করে বলি, এক তো এখন সামার বলা যায় শুরু হয়ে গিয়েছে। তো যে প্রবলেমে আমরা বেশি ভুগি রামাদানে সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন। স্কিন ডিহাইড্রেশনের কারণে স্কিন অনেক ড্রাই থাকে। স্কিন ড্রাই থাকে, ড্রাই থাকে মানে হচ্ছে ডিহাইড্রেটেড হচ্ছে, মানে পানি শূন্যতা তৈরি হচ্ছে। রোজা রাখার কারণে পানি তো খাওয়া হচ্ছে না, পানি শূন্যতা তৈরি হচ্ছে। এটার জন্য, এটা কাটানোর জন্য এবং এই ডিহাইড্রেশনটা প্রপারলি স্কিনকে হাইড্রেট করার জন্য, যেটা আমরা বলি যে বেশি করে পানি খেতে বলি ইফতারে, স্পেশালি ইফতারের পর থেকে, যে হ্যাঁ পানির পরিমাণটা আপনি ঠিক রাখবেন। সেই পানি আসতে পারে সেটা আমাদের মিনারেল ওয়াটার, খাবার পানি থেকে হোক বা ফ্রুটস থেকে হোক, ফ্রুটসের পানি থেকে। অবশ্যই বেশি বেশি ভেজিটেবল খাবেন, আমরা বলি এগুলোতে পানি থাকে, ফাইবার থাকে, হ্যাঁ, সেটা আপনার স্কিনকে হাইড্রেট করবে। স্কিনের হাইড্রেশন ঠিক থাকলে স্কিন ডিজিজ কম হবে, একই সাথে স্কিনের প্রবলেম কম হলে আপনাকেও দেখতে ভালো লাগবে। আমাদের এখন বর্তমানে স্কিনের যেই জিনিসটা আমরা মানে সবচেয়ে বেশি বলে থাকি সেটা হচ্ছে ফর ব্রাইটেনিং পারপাস, হ্যাঁ, সেটা হোক আমাদের চেম্বারে কোনো পেশেন্ট হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যেই ব্যাপারটা নিয়ে আমরা সবচেয়ে বেশি মনোযোগী, বা যেই ব্যাপারটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকি, সেটা হচ্ছে ব্রাইটেনিং পারপাসটা নিয়ে। তো ফার্স্টে আমি যেটা বলবো, ব্রাইটেনিং পারপাসে আমাদের অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা যেই ইনগ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি ইউজ করি, বা যেই ইনগ্রেডিয়েন্টটার প্রতি আমরা সবচেয়ে বেশি জোর দিই, দুটো জিনিস, একটা হচ্ছে কজিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গ্লুটাথিয়ন। তো গ্লুটাথিয়নটা মোটামুটি বলা যায় যে সবখানেই সাধারণত অ্যাভেলেবেল থাকে। সেটা আপনি ওরালি ক্যাপসুল ফর্মে পেতে পারেন, সেটা ইনজেক্টেবল ফর্মে পেতে পারেন, সেটা যে কোনো প্রোডাক্ট ইউজ করেও পেতে পারেন। গ্লুটাথিয়নের ক্রিম আছে, সেরাম আছে, অনেক জায়গায় হয়তো, অনেক কান্ট্রিতে হয়তো গ্লুটাথিয়নের কোনো সোপ থাকে, বা ওরকম ফেস ওয়াশও পাওয়া যায়। ঠিক আছে, তো গ্লুটাথিয়ন সম্পর্কে আমি প্রথমে যেটা বলবো যে হ্যাঁ, অফকোর্স এটা ব্রাইটেনিং পারপাসে ইউজ করা হয়, তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে একটা কথা আমি বলে নেব, সেটা হচ্ছে যে স্কিনকে বলা হয় যে আমাদের বডির সবচেয়ে বড় অর্গান, অর্থাৎ চামড়া বা স্কিন হচ্ছে বডির সবচেয়ে বড় গ্রন্থি। তা আমার সবচেয়ে বড় অর্গান যেটা বডির, সেটার কেয়ার নিতেও আমাকে ধরতে হবে ধৈর্য, এবং সেটাকে ঠিক রাখতে আমাকে অবশ্যই ধৈর্য এ কারণে রাখতে হবে কারণ এটা অনেক লং ডিস্টেন্সের ব্যাপার, লং ডিউরেশনের ব্যাপার। আমি গ্লুটাথিয়ন নিয়ে যেহেতু বলছি, এটা নিয়েই বলি। গ্লুটাথিয়ন আমরা সাধারণত যেটা বলি যে যারা ওরালি আমরা যখন গ্লুটাথিয়ন নিই, সেটা হচ্ছে গ্লুটাথিয়নের ক্যাপসুল আকারে পাওয়া যায়। গ্লুটাথিয়নের ক্যাপসুল আমি ডেইলি একটা করে খেলাম, ডেইলি নাইটে হোক, ডেইলি মর্নিংয়ে হোক, ডেইলি একটা করে খেলাম। হ্যাঁ, তো এইটার পরে আমি অনেককে দেখছি কোশ্চেন করছেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আমি এটা বলে নিচ্ছি যে গ্লুটাথিয়নের ক্ষেত্রে যেটা হয়, গ্লুটাথিয়নের ডেইলি একটা করে ক্যাপসুল খেলাম, এখন আমি যদি 7 দিন খেয়েই যদি আমি আমার ব্রাইটেনিং আশা করি যে আমি আগের চেয়ে ব্রাইট হচ্ছি না কেন, সেই রকম এক্সপেক্ট করি, তাহলে হবে না। কারণ যেটা বললাম যে এটা হচ্ছে খুবই স্লো প্রসেস, ধৈর্য ধরতে হবে, খুবই স্লো প্রসেস।
তো আমাকে অ্যাটলিস্ট 1 মাস পর্যন্ত ওয়েট করতে হবে, অ্যাটলিস্ট 2 মাস বা 3 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে। স্কিনের ক্ষেত্রে স্কিনের ভালো কিছু সবসময় ধীরে সুস্থে আস্তে আসে, যার কারণে ধৈর্যটাও বেশি ধরতে হয় এবং লং ডিউরেশন এটা মাথায় রেখেই আগাতে হবে। তো অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমরা যেহেতু এখানে ফিমেল যারা আছে, কনসিভের যদি চান্স থাকে বা কেউ যদি প্রেগনেন্ট থাকেন, আপনি ওরাল গ্লুটাথিয়নটা অ্যাভয়েড করবেন। গ্লুটাথিয়ন সাধারণত সাইড ইফেক্ট এটা খুবই কম, হয়তো বমি বমি লাগতে পারে, অ্যাসিডিটি হতে পারে, এটা অনেকেরই হতে পারে। যাদের অ্যাসিডিটি একটু বেশি আছে তাদের তো অনেক কিছুতেই হয়ে যায়, গ্লুটাথিয়নেও হতে পারে। তবে আমরা প্রেগনেন্সিতে ইউজুয়ালি অ্যাভয়েড করতে পারি, যদিও প্রেগনেন্সির উপরে এটার এখনও কোনো বড় সাইড ইফেক্ট আমরা আবিষ্কার করিনি, কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি এই যে ওভার অ্যাসিডিটি, নরশিয়া, এগুলো অলরেডি প্রেগনেন্সিতে থাকে, সেই জিনিসটা আরও বাড়িয়ে দিতে পারে। সে কারণে প্রেগনেন্সিতে আমরা গ্লুটাথিয়নটা অ্যাভয়েড করতে বলি। তবে আপনি প্রেগনেন্সিতে ওরাল গ্লুটাথিয়ন অ্যাভয়েড করলেও আপনি টপিক্যাল, মানে সেটা সেরাম হোক বা ক্রিম হোক, এইভাবে ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। আর গ্লুটাথিয়ন এখন দেখা যাচ্ছে যে ড্রিঙ্ক আকারেও পাওয়া যাচ্ছে, সেটাও অনেকে খাচ্ছে। কিন্তু ওই যে প্রেগনেন্সি, ইন কেস অফ প্রেগনেন্সি ওরাল অফ থাকবে, বাকি যে কোনোভাবে আপনি নিতে পারবেন, বাট আদার্সরা সবভাবেই গ্লুটাথিয়ন নিতে পারবেন, সেটা ইনজেক্টেবল হোক, কোনো টপিক্যাল কিছু হোক বা ওরালভাবে হোক। আচ্ছা, একজন আমাকে কোশ্চেন করেছেন, আমার সাথে জয়েন করেছেন অনেকজন, ভালো লাগছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সিরাজু মনিরা বলছেন আসসালামু আলাইকুম, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সিনহি মৌ আমাকে জিজ্ঞেস করেছেন, আপু ড্যামেজ স্কিন কিভাবে ঠিক করব। স্কিন ড্যামেজের প্রথম কারণ থাকে হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, যে ডিহাইড্রেটেড স্কিন। হ্যাঁ, হাইড্রেশন যত কমে যাবে স্কিন তত ড্যামেজ হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সানবার্ন। আমরা যেই ক্লাইমেটে বাস করি, আমাদের দেশে যে আবহাওয়া, এই হট ক্লাইমেট কান্ট্রি, আমাদের সানবার্নটা খুবই বেশি হয়। সানবার্ন থেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সানস্ক্রিন শুধু সানবার্ন মানে সানলাইট থেকে বাঁচাবে তা না, ফায়ার থেকেও বাঁচাবে। আমরা হয়তো অনেকেই ঠিকই বাইরে যাওয়ার সময়, রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করছি, চুলার কাছে যাওয়ার আগে কয়জন সানস্ক্রিন ইউজ করি, এটা একটু মাথায় রাখবেন। এটা অবশ্যই প্রয়োজন। সানস্ক্রিন 2 জায়গাতেই ইউজ করতে হয়, একটা হচ্ছে বাইরে রোদে যাওয়ার আগে এবং আরেকটা হচ্ছে অবশ্যই চুলার কাছে যাওয়ার আগে। আর আমাদের দেশের কালচার বলুন বা নিজেদের শখ থেকে বলুন, আমরা প্রত্যেকটা মেয়েই হয়তো টুকটাক 1 কাপ চা বানাতে হলেও চুলার কাছে যাই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আপু চা বানাতে যাব, এটা 2 মিনিটের জন্য, আমি কি এই সময়ের জন্য সানস্ক্রিন দিব? ঠিক আছে, আপনি 2 মিনিটে চা বানিয়ে চলে আসুন। চা বানাতে গেলেন, চা বানাতে গিয়ে মনে হলো আচ্ছা একটু চপ ভাজি তো, আচ্ছা একটু ওটা খেতে ইচ্ছে করছে, ওটা করি তো, তখন কি আপনার টাইমটা 2 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকছে? তা তো না। সেজন্য এটা সবসময় সেফ যে চুলার কাছে যাওয়ার আগেও যেন আমরা সানস্ক্রিন দিয়ে যাই। সো একটা আশা করি মৌ আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনার ডিহাইড্রেটেড স্কিন এবং আরেকটা হচ্ছে সানবার্ন, এই দুটোই অ্যাকচুয়ালি স্কিনকে ড্যামেজ করে। সো এই দুটো থেকে বাঁচতে হলে, ড্যামেজ স্কিন থেকে রিপেয়ার পেতে হলে, ওই যে বললাম হাইড্রেশন, স্কিনকে যত হাইড্রেট করা যায়, সেটা পানি খেয়ে হোক বা যে কোনো ফ্রুটস, মেন কথা হচ্ছে যে আপনার ওয়াটার সাপ্লাই, স্কিনের প্রপার ওয়াটার সাপ্লাই হোক, এটা হচ্ছে ভিতর থেকে, আউটসাইডে স্কিন যেন প্রপার ময়শ্চার পায়, ড্রাই স্কিনে প্রপারলি যেন ময়শ্চারাইজিং করা হয়, সেই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। এবং অবশ্যই সানবার্ন থেকে বাঁচতে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। আচ্ছা, ডেইজি জয়েন করেছেন, উনি বলেছেন আপু হাইপার পিগমেন্টেশনের জন্য কি করব। আমি যদি আমার মেডিকেল ওয়েতে বলি, হাইপার পিগমেন্টেশনে আমরা সাধারণত যেটা করি, লেজারের অনেক ধরন আছে। লেজার বললে অনেকেই হয়তো মনে করেন অনেক বড় কিছু, অনেক লম্বা সময়ের ব্যাপার, অনেক ব্যয়বহুল। অবশ্যই লেজার একটু ব্যয়বহুল, কিন্তু লেজারের মধ্যে অনেক ধরনের ভাগ আছে। আমি লেজার করছি মানে যে ফুল বডি লেজার করছি এখন 6 মাস লাগিয়ে অনেক টাইম ধরে, নট দ্যাট। লেজারেরও অনেক ধরন আছে। যেমন আমরা একটা করি হচ্ছে ইলেকট্রোফালগারেশন বলি আমরা এটাকে। হ্যাঁ, অনেকটা হচ্ছে লেজারের জাস্ট একটা নিডলের মতো, আপনি কোনো ব্যথা পাবেন না। নিডলের মতো আমরা আগে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে নিই, দিয়ে দেন আমরা জাস্ট ওই পিগমেন্টেশনে টাচ করাই লেজার দিয়ে এটা পড়ে যায়। ওটা লেজারের একটা টাচ দেওয়া হয়, এটাকে বলা হয় ইলেকট্রোফালগারেশন। যদি আপনি চান যে কোনো অ্যাস্থেটিক সেন্টারে যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস, হাইপার পিগমেন্টেশনও কিন্তু সানবার্নের অন্যতম কারণ। হাইপার পিগমেন্টেশনকে আমরা মেডিকেল টার্মে বলি মিলিয়া অথবা ডিপিএন, দ্যাট ইজ ডার্মাটোসিস
নিগ্রিয়া প্যাপুলোসা। তো এই দুটো হয়ই সাধারণত সানবার্ন থেকে, এবং সানবার্ন অনেকেরই সানবার্ন হচ্ছে। সবারই কি হচ্ছে? সবারই কি আমার পিগমেন্টেশন আসছে না। কার স্কিনে পিগমেন্টেশন আসে? ড্যামেজ স্কিনে পিগমেন্টেশন আসে। ড্যামেজ স্কিন থেকে বাঁচার উপায় আমি মনে হয় একটু আগে বলে ফেলেছি। হ্যাঁ, ওই যে বললাম সানবার্ন এবং হচ্ছে হাইড্রেশন, এই দুটোকে ঠিক রাখবেন। মাইশা আক্তার জয়েন করেছেন, আসসালামু আলাইকুম বলছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি চলে যাচ্ছি আমার নেক্সট টপিকে। গ্লুটাথিয়ন নিয়ে আমি আপনাদের বললাম, এবার আরেকটা বলবো, সেটা হচ্ছে কজিক অ্যাসিড। কজিক অ্যাসিড আর গ্লুটাথিয়ন প্রায় একই কাজ করে। যেমন একটা করা হচ্ছে, আমরা যখন কোনো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিই, তখন আমরা অ্যান্টিবায়োটিক যেহেতু অ্যাসিডিটি করে, সেটাকে কাভার আপ করার জন্য বা সেটাকে ব্যালেন্সে আনার জন্য একটা অ্যান্টি অ্যাসিডেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ অ্যাড করি। ঠিক সেরকম গ্লুটাথিয়ন আর কজিক অ্যাসিড এই দুটো মোটামুটি আপনার একটা আরেকটার প্যারালাল হিসেবে কাজ করে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও যে গ্লুটাথিয়ন নিচ্ছে, সাইড ইফেক্ট আসছে, কজিক অ্যাসিড সেটাকে ব্যালেন্স করে দিবে। তবে অবশ্যই মাথায় রাখবেন, যাদের স্কিন বেশি সেন্সিটিভ বা খুব বেশি পাতলা স্কিন, তারা একসাথে কখনো কজিক অ্যাসিড বা গ্লুটাথিয়ন ইউজ করবেন না। সেটা স্কিনকে আরও পাতলা করে ফেলবে। কারণ সবার স্কিন সেন্সিটিভিটি একরকম না, সবার যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও একরকম না, সবার স্কিন সেন্সিটিভিটিও একরকম না। আচ্ছা, নাফিসা আফরিন জয়েন করেছেন, উনি বলেছেন যে আপু আমার স্কিনের থিক আপার লিপ এরিয়াতে লাল হয়ে যায়। ওকে, ওনার জলে। আচ্ছা নাফিসা, আপনি যদি থ্রেডিং করেন, আপনার হেয়ার যেহেতু আপার লিপের কথা বলছেন, আমরা সবাই আপার লিপ অনেক যারা করি, কেউ ট্রিমার ইউজ করি, কেউ ওয়্যাক্স করি, কেউ থ্রেডিং করি। আমি বলবো সবচেয়ে সেফ অপশন ইজ থ্রেডিং। হ্যাঁ, যারাই করবেন, মানে হেয়ার রিমুভ করবেন, থ্রেডিংয়ে যাবেন। থ্রেডিংয়ের সাইড ইফেক্ট খুবই কম। Okay, upper lip hair thin to be red dot in specific area. What is that? Please tell me. Okay, নাফিসা আফরিন, আপনাকে আমি যেটা বলবো, আপনি যে প্রশ্নটা করেছেন এবং স্পেশালি একটা এরিয়াতে কোনো একটা স্পটের জন্য বলেছেন, এটা একেবারে না দেখে হুট করে বলা সম্ভব না। আপনার যদি সম্ভব হয়, দয়া করে আমাকে একটা ছবি তুলে একটু ইনবক্সে পাঠাবেন। ওকে, রাবেয়া রহমান জয়েন করেছেন, তিনি বলছেন যে আপু স্কিনের রোগ দেখা যায় কি ইউজ করব যাতে স্কিন মোটা হবে। রাবেয়া, প্রথমত আমি বলতে চাই যে ওই যে আমি বলেছিলাম, সবার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না, সেরকম সবার স্কিনের সেন্সিটিভিটিও সমান না। আপনি যদি জন্মগতভাবেই যদি আপনার স্কিন পাতলা হয়ে থাকে, তাহলে এটা নিয়েই চলতে হবে। আপনাকে যেটা করতে হবে, এই পাতলা স্কিন যদি পাতলা হয়, স্কিনের রোগ দেখা যাচ্ছে ঠিক আছে, আপনার স্কিন যদি পাতলা হয়, এইটা যেন প্রপার কেয়ার নেওয়া হয়, এইটা আপনার খেয়াল রাখতে হবে। এটার জন্য প্রপার কেয়ার নেওয়া হয়। এখন কেউ হয়তো একবার মানে সানস্ক্রিন ইউজ করছে, তারটা 2 আওয়ার্স পর্যন্ত, আমরা সাধারণত বলি যে সানস্ক্রিন 2 আওয়ার্স পর্যন্ত কাজ করে, এভরি 2 আওয়ার্স পরে আবার রিঅ্যাপ্লাই করতে হয়। তো কেউ হয়তো ঠিক আছে যে দেখা যাচ্ছে যে সে পাতলা করে সানস্ক্রিন দিচ্ছে, বা তার জন্য ওয়াটার বেসড সানস্ক্রিন ওকে। যেহেতু আপনার স্কিন পাতলা, আপনার জন্য দরকার হচ্ছে অয়েল বেসড। সেটা আমি সানস্ক্রিনের কথা বললাম, সেটা আদার ময়শ্চারাইজারের ক্ষেত্রেও হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট আমি আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে টার্মারিক। হলুদের কথা, হলুদ টার্মারিক নিয়ে এখন অনেক প্রোডাক্টই পাওয়া যাচ্ছে, সেটা সোপ হোক, সেটা ফেস ওয়াশ হোক, বা সেটা আদার কোনো সেরাম বা যে কোনো কিছু হোক, টার্মারিক বা হলুদকে কিন্তু বলা হয় যে রোগ প্রতিরোধ। তো এইটা যেমন আপনার স্কিনেও হাইড্রেশন দিবে বা স্কিনের রোগ যেমন প্রতিরোধ করবে, সারা বডির উপরই কিন্তু কাজ করবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমরা একটা কথা বলি যে ব্রণ, যেটা নিয়ে আমি একটু পরে বলবো, ব্রণ বা যে কোনো, হ্যাঁ মন খারাপ, হ্যাঁ বেশি চকলেট খাওয়া হচ্ছে, বা বেশি ঘুমাচ্ছি বা ঘুম হচ্ছে না, যে কোনো সব কিছুর সাথেই দেখা যাচ্ছে সেটার আউটকামটা আসে কিন্তু স্কিনে, স্পেশালি ফেসে, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। তো সবার আগে যেটা করতে হবে, রিল্যাক্স থাকতে হবে। জানি এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, অন্তত এই যুগে, আর আমরা সবাই হয়তো ওয়ার্কিং পারসন, এই জন্য আমাদের ওয়ার্ক প্রেশারে অন্তত রিল্যাক্স থাকার চান্সটা কম। তারপরেও চেষ্টা করতে হবে রিল্যাক্স থাকা এবং প্রপার সাউন্ড স্লিপ নেওয়া। হ্যাঁ, আমরা সবাই রাত জেগে কাজ করি, কিন্তু প্রপার সাউন্ড স্লিপ নেওয়ার চেষ্টা করতে হবে। জয়নব জয়েন করেছেন, জয়নব আসসালামু আলাইকুম। জয়নব বলছেন যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা। ওকে, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস নিয়ে যেটা বলতে চাই, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি কমিডন, এটা সাধারণত এটাকে বলা হয় যে অ্যাকনি বা ব্রণের প্রাইমারি ধাপ।
ব্ল্যাক হেডসকে বলা হয় অ্যাকনি বা প্রনের প্রাইমারি ধাপ। হোয়াইট হেডস সাধারণত আমাদের ফুল ফেসে থাকতে পারে। এইটা ওয়ান কাইন্ড অফ ড্যান্ড্রাফও। কারো স্কাল্পে, আপনার যদি স্কাল্পে ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে আপনার ফুল ফেসে হোয়াইট হেডস থাকাটাও একটা নর্মাল বিষয়, এবং হোয়াইট হেডসগুলো যখন এয়ারের সংস্পর্শে আসে তখনই এগুলো ব্ল্যাক হেডস হয়। এইটার ক্ষেত্রে যেটা বলবো, এখন তো কিছু নিয়ে স্ট্রিপ পাওয়া যাচ্ছে, সেটা তো ঠিক আছে, তবে রেগুলারলি এটা অয়েলি স্কিনে বেশি হয়। অয়েলি স্কিনে এটার চান্সটা বেশি, কারণ অয়েলি স্কিন থেকে সেবামটা বেশি সিক্রেশন হচ্ছে। সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি সেবাম সিক্রেশন করলে তখনই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হওয়ার চান্সটা বেশি থাকে। সেক্ষেত্রে যে অয়েলি স্কিনের ক্ষেত্রে যেটা আমরা বলি যে হ্যাঁ, প্রপারলি বারবার স্কিন ক্লিন করবেন। বারবার স্কিন ক্লিন করবেন মানে বলছি না যে 2 মিনিট পর পর ক্লিন করবেন, অ্যাটলিস্ট দিনে 2 বার অন্তত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। এবং স্কিন ক্লিনিংয়েরও একটা ধাপ থাকে। ফার্স্টে আমরা যেটা বলি যে ফার্স্টে হচ্ছে ক্লিনজিং। আপনি একটা ভালো ফেস ওয়াশ, যেটা আপনার জন্য একদম প্রপার, এরকম একটা ফেস ওয়াশ ইউজ করবেন, মুখ ধুবেন, ভালোভাবে ক্লিন করবেন। আফটার ক্লিনজিং দেন বলা হয় টোনিং। ইউজ a very good toner, use a proper toner which is suitable for your skin. টোনার ওই যে ক্লিনজিং করলে, যখন আমরা স্কিন ক্লিন করি অনেকে বলে যে মুখ টানে, কারণ ক্লিনজারের মধ্যেও কিছুটা হলেও পেস্ট থাকে। হ্যাঁ, সেটা আমার স্কিনকে ক্লিন করার জন্যই লাগে। হ্যাঁ, তো তখন যে একটু হাইড্রেশন চলে যাচ্ছে, টোনার সেটাকে আবার ব্যাক করাচ্ছে। সো সেকেন্ড ইজ টোনিং, ক্লিনজিংয়ের পরেই টোনিং। তারপরে বলা হয় সেরাম। সেরাম ইউজ করলেন, সেরাম আপনার স্কিনের প্রপার গ্লোটাকে ধরে রাখবে, প্রপারলি ধরে রাখবে। সেরাম ইউজ করলেন, বলা হয় যে ওভারনাইট সেরাম রাখতে পারলে ভালো। ওভারনাইট পসিবল না হলেও অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স, 2 to 3 আওয়ার্স মাস্ট সেরাম রাখবেন। আফটার ওয়াশিং ইয়োর ফেস অফকোর্স অ্যাপ্লাই ময়শ্চারাইজার। অনেকে, বিশেষ করে অয়েলি স্কিন যাদের বা টি জোন যাদের বেশি অয়েলি, তারা আমরা বলি যে হ্যাঁ, ঘেমে যাচ্ছি, অয়েলি স্কিন, আমি ময়শ্চারাইজার ইউজ করে কি করব। সাধারণত সামারে যাদের অয়েলি স্কিন তাদের হয়তো ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন খুব একটা পড়ে না, বাট ড্রাই স্কিন যাদের, তাদেরকে আমি বলবো সারা বছরই আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন। আর যাদের অয়েলি স্কিন তারা অন্তত দিনের বেলা না হলেও রাতের বেলা ঘুমানোর আগে প্রপার ওয়েতে যে আমি ধাপগুলো বললাম, ক্লিনজিং, টোনিং, তারপর ইউজিং সেরাম, আই ক্রিম ইউজ করলেন ড্যামেজ রিপেয়ারের জন্য, দেন অ্যাট লাস্ট অফকোর্স ময়শ্চারাইজার ইউজ করবেন। কারণ আমি ঘেমে যাচ্ছি, আমার অয়েলি স্কিন, এটা মনে করে আমি ময়শ্চারাইজার ইউজ করছি না, এটাও কিন্তু আমার স্কিনকে ডিহাইড্রেটেড করছে। হোপ আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। ওকে, একই সাথে আমি ময়শ্চারাইজার নিয়েও বলে ফেলেছি, এটা অ্যান্সার দিতে গিয়ে ময়শ্চারাইজার ইউজিংয়ের ব্যাপারটাও বলে ফেলেছি। আর ওই যে বললাম, যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন বা কম্বাইন্ড স্কিন, সেন্সিটিভ স্কিন, এটা বোঝা যায় কীভাবে? সাধারণত জায়গায় টি জোন আমরা যেটাকে বলি, কপাল এবং নাক, হ্যাঁ, এটা যাদের বেশি অয়েলি হয়ে থাকে, সাধারণত বেশি ঘামে, তাদেরটা ইউজুয়ালি অয়েলি বা সেমি অয়েলি আমরা বলি। অয়েলি স্কিন ফুল ফেস ঘামতে পারে, আর যাদের সেমি অয়েলি তাদের টি জোন মাস্ট ঘামবে। ড্রাই স্কিন যাদের, আপনি টের পাবেন একটু পরপর মনে হচ্ছে যে স্কিন টানছে, এটা হচ্ছে ড্রাই স্কিন। কম্বাইন্ড স্কিন যাদের, সামারে যেমন তারা অনেক বেশি তাদের সোয়েটিং হয়, সেরকম উইন্টারে তাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড হয়। তো যাই হোক, আপনার স্কিনের জন্য যেটা যত বেশি সুটেবল হবে অফকোর্স সেই ওয়েতে সেই ফেস ওয়াশ, সেই টোনার, সেই সেরাম এবং সেই ময়শ্চারাইজার ইউজ করবেন। ওকে, তারপর আমি আসবো হচ্ছে বাংলাদেশের আমি কিছু সমস্যা নিয়ে কথা বলি। আমি সব কিছু নিয়ে একটু শর্ট করে বলছি। বাংলাদেশে আমরা এখন সবচেয়ে বেশি স্কিনের যে প্রবলেমটাতে ভুগি বা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি, সেটা হচ্ছে যে ব্রণ বা অ্যাকনি। এই মুহূর্তে বাংলাদেশে প্রতিটা মানে ইয়াং জেনারেশনের প্রতিটা মানুষের জন্য একটা ভয়ের নাম। এটা অন্তত আমার কাছে মনে হয়, যদি আমরা প্রপারলি টেক কেয়ার করি স্কিনের, তাহলে এটা থেকে বাঁচা সম্ভব। অফকোর্স এটা থেকে বাঁচা সম্ভব। অ্যাকনির জন্য আসলে শুধু যে আমার ওষুধ খাওয়া বা আমার স্কিন কেয়ারের জন্য প্রপারলি প্রোডাক্ট ইউজ করতে হবে তা না, অ্যাকনির কিছু অ্যাডভাইসও আছে। তো অ্যাডভাইসের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে আমরা মানতে পারি না। হ্যাঁ, এটা প্রথম অ্যাকনি থেকে বাঁচার জন্য প্রথম যে অ্যাডভাইস, সেটাই হচ্ছে যে সাউন্ড স্লিপ। আমরা সবাই এখন এই ডিজিটাল যুগে সবাই আমরা টেকনোলজির সাথে টুকটাক আমাদের একটু রাতের বেলা, স্পেশালি রাতে ঘুমাতে যাওয়ার সময় এই জিনিসটা হয়, টেকনোলজির সাথে একটু প্রেম না করলে চলে না। সেটা ঘন্টার পর ঘন্টা মুভি দেখা হোক, ঘন্টার পর ঘন্টা যে কোনো কাজ করা হোক, রাতের ঘুমটা নষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সকালে উঠে আবার আমাকে অফিসে দৌড়াতে হচ্ছে, সবার ক্ষেত্রে এটা হচ্ছে। তো আমার সাউন্ড স্লিপটা হচ্ছে না। সাউন্ড স্লিপ হচ্ছে না বলেই কিন্তু এটাও কিন্তু স্কিনে ইফেক্ট করে। হ্যাঁ, এটা যেমন ঘুম কমের জন্য যেমন ডার্ক সার্কেলও থাকতে পারে, সেরকমভাবে ফেসে অ্যাকনি আসতে পারে। আরেকটা হতে পারে, যেটা ওই যে আমি খাবারের কথা বললাম,
আমরা এখন আসলে এই ইয়াং জেনারেশন বেশিরভাগই বাসায় খাবার খাওয়া হচ্ছে না, বিজি থাকছি, বাইরে খাচ্ছি, বাইরের অয়েলি ফুড এবং ফাস্ট ফুড এগুলোও কিন্তু স্কিনের উপরে একটা ব্যাড ইফেক্ট ফলে, সেটাও কিন্তু একনি তৈরি করতে পারে। আর আমাদের কান্ট্রিতে যে পরিমাণ পলিউশন, স্পেশালি ইন ঢাকা সিটি, এই পলিউশন ইজ ওয়ান অফ দ্য মেইন কজ ফর অ্যাকনি। অ্যাকনি প্রন স্কিন যাদের আছে, কারো অ্যাকনি প্রন স্কিন কীভাবে বুঝবেন যে হ্যাঁ অল্পেই সেন্সিটিভ, একটু ধুলাবালি লাগলো, হাঁচি আসতেছে, দেখতেছি যে আমার অ্যাকনি হয়ে যাচ্ছে। ফিমেল পার্সন যারা আছেন, আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার না, তাদেরও কিন্তু অ্যাকনি হতে পারে। দ্যাটস বিকজ অফ হরমোনাল ইমব্যালেন্সের জন্য এমন হতে পারে। তো অ্যাকনি প্রন স্কিনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অ্যাকনি প্রন স্কিনে, নর্মাল স্কিনের চেয়ে অ্যাকনি প্রন স্কিনের যাদের আছে তাদেরকে আমরা একটু বেশি বেশি টেক কেয়ার করতে বলি, স্পেশালি ক্লিনজিংয়ের ব্যাপারে বেশি বলি। কারণ অ্যাকনি সাধারণত হচ্ছে ময়লা জমে, একটা হয় ময়লা জমে, টেনশন, যা বলা হয় যে ওই ঘুম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, বা টেনশন করছি, বা সাইকেল ইরেগুলার আছে, এগুলো সব কিছু হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পড়ে যায়। তো আপনার বডিতে যখন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, বডিতে যখন সব কিছু প্রপার সিক্রেশন হচ্ছে না, সেটার আউটকাম কিন্তু স্কিনে আসছে অ্যাকনি হিসেবে। তো ওটা আমাদের যে বললাম কিছু অ্যাডভাইস ফলো করতে হবে, সাউন্ড স্লিপ, তারপরে ফাইব্রাস ফুডগুলো বা ফ্রুটস, পানি, এগুলো বেশি বেশি খাওয়া, প্রপারলি ক্লিন করা। সেটা শুধু ফেসের ক্ষেত্রে না, শুধু অ্যাকনি যে শুধু ফেসে হয় তা না, অ্যাকনি কিন্তু ফুল বডিতে হতে পারে। তো আমরা ওই ক্লিনজিংটা অ্যাটলিস্ট ধরে রাখি, প্রপার হাইজিন মেনটেন করি, তাহলে অ্যাকনি থেকে অবশ্যই বাঁচা সম্ভব। আর অ্যাকনি প্রন স্কিন যাদের আছে তাদেরকে বলবো সবসময় এটা খেয়াল রাখতে হবে, ধুলাবালি যত কম লাগানো যায়, ধুলাবালি যত কম লাগে, বাইরে যাওয়া হচ্ছে, এসে যেন আমি প্রপারলি ফেস হোক, ফুল বডি হোক, যেন প্রপারলি ক্লিন করি, তাহলে অ্যাকনি প্রন স্কিন থেকে বাঁচা সম্ভব। বেশি বেশি পানি খেতে হবে, যেটা আমাদের এই জেনারেশনে খুবই কম হচ্ছে। হ্যাঁ, প্রপারলি যেন আমাদের কনস্টিপেশনটা যেন না থাকে। কনস্টিপেশনের অ্যানাদার কারণ যেটা হচ্ছে আমার অ্যাকনি আনতে পারে স্কিনে। অনেক কোশ্চেন চলে এসেছে, আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার দিচ্ছি ওয়ান বাই ওয়ান। রাবেয়া রহমান কোশ্চেন করেছেন, দেখেছি, ওকে। জয়া সিদ্দিক আপনি জয়েন করেছেন যে প্রতিদিন স্কিন সুস্থ থাকার জন্য কয়েক ঘন্টা ঘুমাতে হবে। আমাদের আমাদের ইয়াংদের জন্য আমরা বলি অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা, তবে 10 ঘন্টা হয়তো বা আমাদের কারোই সম্ভব না ছুটির দিন ছাড়া। ইন দ্যাট কেস অ্যাটলিস্ট আপনি 7 আওয়ার্সের উপরে ঘুমাবেন, 7 to 8 আওয়ার্স। 7-এর নিচে আমরা সবসময় মানা করি। এটা শুধু যে আপনার স্কিনকে হাইড্রেশন দিবে তা না, এটা কিন্তু আপনার বডিকেও ভালো রাখবে। বেশি ঘুমালে মোটা হয়ে যাব, এটা হচ্ছে একটা ভুল কথা। বেশি ঘুমাতে আপনাকে বলছি না, আপনার দরকার 8 ঘন্টা ঘুম। আপনি যদি এখন 12 ঘন্টা ঘুমান, তখন তো আপনি উঠতে পারবেন না, তখনই কিন্তু রোগ শুরু হবে। কোনো কিছুই ওভার ভালো না। হ্যাঁ, এখন আমার দিনে 8 গ্লাস পানি খেলে হবে, আমি যদি দিনে 16 গ্লাস পানি খাই, তখন আবার কিডনিতে ওভার ইফেক্ট হবে। তো সেরকমই কোনো কিছু বেশি ভালো না, কিন্তু প্রপার ঘুমের দরকার আছে। হ্যাঁ, এবং দিনে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 8 ঘন্টা বা অ্যাটলিস্ট 7 আওয়ার্স অন্তত যেন আপনার ঘুমটা হয়, এবং অফকোর্স সাউন্ড স্লিপ যেন হয়। ওকে, ওকে। জয়া সিদ্দিক আপু আরেকটা কোশ্চেন করেছেন মেস্তার ব্যাপারে। হ্যাঁ, এটাও আমাদের এখনকার দিনে একটা সমস্যা, সেটা হচ্ছে মেস্তা, বা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মেলাজমা। এখন আমাদের খুব দেখা যাচ্ছে, হয়তো মেলাজমা দেখা যাচ্ছে আমাদের ইয়াং থেকে এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে বেশি হচ্ছে, তবে এখন মেলাজমাটা আমাদের ইয়াং জেনারেশনেও চলে আসে। মেলাজমাটা হয় সাধারণত সানবার্ন থেকে। ওই যে আমি বললাম, সানবার্ন শুধু যে সূর্যের আলোতে পোড়া হচ্ছে স্কিন তা না, আগুনের কাছে গেলেও এটা হচ্ছে। এবং আমি যেটা বললাম, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবেন মেলাজমা যেসব পেশেন্ট আছে বা মেস্তার সমস্যায় যারা ভুগছেন, তারা কিন্তু বেশিরভাগই রান্না বেশি করা হয়, রান্না বেশি করা হচ্ছে, চুলার কাছে বেশি যাওয়া হচ্ছে, এরকম এদের ক্ষেত্রেই এই জিনিসটা সাধারণত বেশি হয়। তো প্রোটেকশন নিন, সানলাইটে যাওয়ার আগে যেমন সানব্লক লাগাচ্ছেন, সেরকম আগুনের কাছে যাওয়ার আগে প্রোটেকশন নিন, সানব্লক ইউজ করুন, এটা মেস্তাকে অনেকখানি কমাবে। মেস্তারও কিছু অ্যাডভাইস আছে, যেমন আমরা অবশ্যই বলবো যে চা কফি যতটা কম খেতে পারেন। চা কফি শরীরকে চাঙ্গা রাখবে, কিন্তু ওই যে বললাম কোনোটাই বেশি ভালো না। আমি দিনে 1 কাপ চা খাই, আমি দিনে 2 কাপ চা খাই, আমার তো দিনে 10 কাপ চা খাওয়ার, আমার তো দিনে 6 কাপ চা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং চা কফি লাভার যারা আছেন, শুনলে হয়তো আমাকে বকা দেবেন, সেটা হচ্ছে
black coffee or black tea is much better than milk tea or milk coffee. দুধ আপনি আলাদা খান, চা আপনি উইদাউট মিল্ক খান, সেটা আপনার জন্য খুব ভালো কাজ করবে। কিন্তু দুধ এবং চা একসাথে সেটা প্রপার গুণটা থাকে না, না দুধেরটা থাকে না চায়ের প্রপার টেস্ট ঠিকই পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটাও তখন কিন্তু স্কিনে ইফেক্ট করছে। চা কফি এটা কিন্তু অনেকটা স্কিন ব্ল্যাকেনিংয়েও দায়ী। হ্যাঁ, এই জন্য বলবো যে চা কফি খুব বেশি যাদের খাওয়ার অভ্যাস আছে তারা কমিয়ে দেন। আর ডেন্টিস্ট কারো কাছে গেলে তারাও এই জিনিসটা বলবে, দাঁতে যাদের স্টেন পড়ে তাদের ক্ষেত্রে। যাই হোক, মেলাজমা সম্পর্কে এটা বললাম যে মেলাজমা এটা অবশ্যই একটা কারণ। আর মেলাজমার আরেকটা জিনিস হচ্ছে সাধারণত যাদের স্কিন পাতলা তাদের ক্ষেত্রে মেস্তা বা মেলাজমা সমস্যাটা বেশি দেখা দিতে পারে, কারণ স্কিন যেহেতু পাতলা ততই এটা সানলাইট বা আগুনের তাপে বেশি পুড়ছে, বলা যায় বেশি বার্ন হচ্ছে, তো সেই জন্য দেখা যায় যে তখন মেস্তার সমস্যা আসে। মেস্তার সমস্যা আসলে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট নিন, ডক্টর দেখান। এবং মেলাজমার এখন অনেক সেরামও এসেছে, এখন অনেক ক্রিমও এসেছে, প্রপারলি এটা ইউজ করুন, প্রপার ট্রিটমেন্ট নিন, তাহলে ভালো হয়ে যাবে। এবং অবশ্যই অ্যাডভাইস মানবেন। ওকে, আফি আপু প্রশ্ন করেছেন, প্রতিদিন 5-6 লিটার পানি খান, তারপরে 12 মাস আপনার ঠোঁট ফেটে যায়, স্কিন ড্রাই, সেটার জন্য 12 মাস ঠোঁট ফেটে যায়, সবসময় লিপ বাম ব্যবহার করতে হয়, করবেন, নো প্রবলেম। আপনার স্কিন হয়তো ড্রাই, সেই জন্য এরকম বারবার ঠোঁট শুকিয়ে যায়, এটা আমারও ঠোঁট শুকায়, কিন্তু এটা কোনো প্রবলেমের বিষয় না। ড্রাইনেস স্কিন ড্রাই যাদের আছে তাদের যে শুধু ফেসে মুখ টানবে তা না, তার 12 মাস ঠোঁট শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, লিপ বাম সবসময় ব্যবহার করবেন, তাতে কোনো সাইড এফেক্ট নেই। ওকে, আরেকজন প্রশ্ন করেছেন আমাকে, জয়নাব আপু, ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস তুলে ফেললে 2-3 দিন পর আবার হয়। আমি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস নিয়ে একটু আগে বলেছিলাম যে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের প্রতিকারগুলো বলেছিলাম। আর যেটা হচ্ছে যাদের হয়ে গিয়েছে তুলে ফেলতে হচ্ছে, ওই যে না হওয়ার জন্য যেগুলো যে প্রপারলি ক্লিন করি, প্রপারলি যেন আমার স্কিন আমি ক্লিন রাখি, তাহলে ব্ল্যাক হেডসের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে এবং কমতে কমতে এটা একেবারে নিরামূল হয়ে যাবে। নাফিসা আফরিন আপু জয়েন করেছেন, আপু বলেছেন বেশি গরমে আইস ইউজ করলে আপনার কন্ট্রোল থাকে, ওকে, আদারওয়াইজ র্যাশ হয়। আচ্ছা, হিট র্যাশ, ঠিক আছে, হিট র্যাশ নিয়েও আমি এটা একটু বলবো। এইটা সাধারণত দেখা যায় সেন্সিটিভ স্কিনে বেশি হয়। একটা যেমন আমরা যেটা বলি যে অ্যালার্জি যাদের বেশি আছে, আমরা মেডিকেল টার্মে আর্টিকেরিয়া বলি, তাদের যেমন ফুল বডিতে র্যাশ আসে, সেরকম হিট র্যাশ বা ফেসে দেখা যায় যে অনেক সময় র্যাশ আসে, এটা বেশিরভাগ হয় গরমে এবং রোদে পুড়লে। আইস ইউজ করবেন, আইস ইউজ করলে হ্যাঁ আরাম লাগবে। আর আমার মনে হয় যে এখন কিছু ক্রিম এসেছে, কিছু আমি টার্মারিক সোপের কথা বলেছিলাম, টার্মারিক নিয়ে ফার্স্টে বলেছিলাম, এইটা কিন্তু আপনাকে হিট র্যাশ থেকে অনেকটাই উপকার দিবে, কারণ টার্মারিকে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এটা আপনার অ্যালার্জি প্রবণতাটা অনেকখানি কমিয়ে দিবে। টমি আপু জয়েন করেছেন, আপু অ্যাকনি প্রবলেম নিয়ে অ্যাকনি প্রবলেম সলভ নিয়ে জানতে চেয়েছেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনি অবশ্যই একটু শুনে নেবেন রেকর্ডটা। আচ্ছা, কিছু আপু আমি অনেকেই লাইভে জয়েন করেছেন, কিছু আপু কোয়েশ্চেন করেছেন অ্যাকনি প্রবলেম যায় না কেন। ওই যে আমি বললাম, আপনি যত টেনশন করবেন অ্যাকনি প্রবলেম যায় না কেন, অ্যাকনি আরও বেশি হবে। অ্যাকনিকে আপনি যত বলবেন তুই যাস না কেন, তত বেশি আসবে। আপনি ওই চিন্তাটাই মাথা থেকে ছেড়ে দিন। টেনশন হরমোনাল ইমব্যালেন্স করে, হরমোনাল ইমব্যালেন্স অ্যাকনি আনে, একই সাথে আপনার হেয়ার ফলও করবে। তো এটা থেকে প্রতিকার চান, টেনশন ছেড়ে দিন, প্রপার অ্যাডভাইস মানুন, অ্যাকনি হলে প্রপার ট্রিটমেন্ট নিন, প্রপার প্রোডাক্ট ইউজ করুন যেগুলো আপনার জন্য সুটেবল, তাহলে অবশ্যই অ্যাকনি থেকে একসময় ইনশাল্লাহ একটু লং টাইম হলেও অবশ্যই প্রতিকার পাবেন। ওকে, জয়নাব আপু জয়েন করেছেন, আপু বলেছেন যে হেয়ারে ড্যান্ড্রাফের জন্য কি ইউজ করব। ড্যান্ড্রাফের জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন। আর ড্যান্ড্রাফ সাধারণত হচ্ছে ড্রাই স্কাল্প থেকে। ড্রাই স্কাল্পে এখানে এখন একটা কথা বলে রাখা ভালো, আমরা অয়েল ইউজিংয়ের কথা বলি যে উইকে একদিন হলেও অয়েল ইউজ করবেন। তবে অয়েল ইউজ করবেন ঠিক আছে, সেটার জন্য একটু বেশি পরিমাণ না হয়। অনেকে দেখা যায় যে অয়েল দিলে স্কাল্প অনেক অয়েলি হয়ে যায়, সেটাও অনেকের জন্য হেয়ার ফলের কারণ হতে পারে, কারণ
এক্সেস অয়েল তো আপনার স্কাল্প নিতে পারছে না, তখন হেয়ার ফল হবে। বাট স্কাল্প একেবারে যেন ড্রাই না থাকে, একটু প্রপার হেয়ার কেয়ার করি, একটু চুলে অয়েল দিই, সেটা উইকে একবার, খুব বেশি দরকার নেই। ড্রাই স্কাল্প না থাকলে আপনার ড্যান্ড্রাফের প্রবলেম আস্তে আস্তে কমে যাবে। এবং ড্রাই স্কাল্পে অনেক ইচিং হয় বা চুলকানি হয়, চামড়া ওঠে, ওই জিনিসটা চুলকানির প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। সেটার জন্য দেখা যায় যে ড্যান্ড্রাফ আরও বাড়তে থাকে। চেষ্টা করবেন যাদের ড্যান্ড্রাফ আছে চুলে, তারা চেষ্টা করবেন উইকে 3 to 4 days অথবা 2 to 3 days অন্তত শ্যাম্পু করতে। তার মানে আপনার উইকে দেখা যাচ্ছে 2বার অথবা 3বার শ্যাম্পু করতে হচ্ছে। তো উইকে যে 2বার বা 3বার শ্যাম্পু করছেন, এর মধ্যে একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন, বাকি দিনগুলোতে আপনি আপনার নর্মাল শ্যাম্পু ইউজ করতে পারেন। একজন আপু বলেছেন যে ডাবল ক্লিনজিং করার পরও কেন একনি কমে না? একটু সময় দিন, প্রপার ট্রিটমেন্ট নিন, সাউন্ড স্লিপ করুন, ওই যে অ্যাজ ইউজুয়াল সেই অ্যাডভাইসগুলো। প্রপার ট্রিটমেন্ট নিন, প্রপার অ্যাডভাইস ফলো করুন, প্রপার স্কিনের চর্চা করুন, একনি থেকে ইনশাল্লাহ অবশ্যই প্রতিকার পাবেন। আর একই সাথে বলবো ফিমেল পার্সন যারা, আমি আবারও বলবো, যেহেতু আমাদের মেনস্ট্রাল সাইকেলের ব্যাপার আছে, ইরেগুলার মেনস্ট্রাল সাইকেল যদি কারো থাকে, আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। কারণ হরমোনাল অ্যাবনর্মালিটি থাকলে বা হরমোনাল ইমব্যালেন্স থাকলে তখনও কিন্তু ব্রণের প্রবণতা স্কিনে বেড়ে যায়। ওকে, আমি গ্লুটাথিওন নিয়ে বলেছি, টার্মারিক নিয়েও বলেছি, কজিক অ্যাসিড এবং আদার কিছু কিছু বেসিকগুলো নিয়ে বলেছি। তো আজকে আমার মূলত আলোচনাটা এটার উপরে ছিল, অনলি স্কিন, ফেস বলুন, মানে আমি আজকে হেয়ার কেয়ারে যাচ্ছি না, অনলি স্কিন, ফেসের স্কিন বা আদার বডির স্কিন। এখন আমি ফেস থেকে একটু সরে যদি হাত পায়ের দিকে আসি, অনেকেই বলেন যে ফেসের সাথে হাত পায়ের রং মিলে না। হ্যাঁ, ফেস ঠিক আছে, ব্রাইট আছে, কিন্তু আমার হাত পা কালো হয়ে যাচ্ছে। কথাটাই থাকে হচ্ছে এটা। কজন বলতে পারেন, কজন মানে কনফিডেন্টলি বলুন যে মুখে ঠিকই সানস্ক্রিন ইউজ করছেন, হাতে পায়েও করছেন, এমন কয়জন আছেন? সাধারণত আমরা এটাই করি, আমরা ফেসের স্কিন কেয়ারের প্রতি এতই জোর দিই বা এতই টেক কেয়ার করি, আমরা আমাদের হাত পায়ের কথা ভুলে যাই। বাট আমাদের এটা মনে রাখতে হবে, নট অনলি ফেস, এটা ছাড়াও আমার হাত এবং পাও কিন্তু এক্সপোজ থাকছে। অবশ্যই একটা ব্যাপার হচ্ছে সানস্ক্রিন ইউজিং, সানস্ক্রিন শুধু ফেসে না, সানস্ক্রিন অবশ্যই যেসব পার্ট এক্সপোজ, আপনি যদি ফুল হাতা জামা পরেন, আপনার রিস্ক থেকে বের হয়ে আছে, এতটুকুতে আপনি সানস্ক্রিন দিন। আমরা সালোয়ার পরি, আমাদের ফিট বের হয়ে থাকে, সেটাতে আপনি অবশ্যই সানস্ক্রিন দিন। রিক্সায় চলাচল করছেন, অনেক রোদ পড়ছে, হুট তুলে দিলেন, পায়ে তো ঠিকই রোদ যাচ্ছে। এভাবেই কিন্তু দেখা যায় যে হাত আর পা আমাদের চর্চার আড়ালে পড়ে যায়, ফেসটা হয়তো বেশি চর্চা করা হয়, তখনই দেখা যায় এই সমস্যাটা বেশি বলা হয় যে ফেস যত ব্রাইট, হাত পা ততটা লাগছে না। প্রপার কেয়ার, হাত পার ক্ষেত্রেও প্রপার কেয়ার করুন, মাসে 1বার বা 2বার চেষ্টা করুন ম্যানিকিউর পেডিকিউর করতে। পার্লারে গিয়ে সম্ভব না হলে বাসায় করুন, নিজে প্রপারলি করুন, সেটাও সম্ভব। হ্যাঁ, প্রপার ক্লিনজিং করুন এবং ফেসের সাথে সাথে হাত পায়ের স্কিনেরও যত্ন নিন, সেটারও প্রয়োজন আছে। তাহমিন আপু জয়েন করেছেন, আপু বলেছেন যে রেগুলার স্কিন কেয়ারের জন্য কোন প্রোডাক্টসগুলো ভালো হবে। আমি একটু বলবো, মেহেরাপুর অ্যালবার্টাস বিডির আমার মনে হয় এই সোপটা, টার্মারিক যে সোপটা আছে, আমার মনে হয় আপনারা এই সোপটা একটু ইউজ করে দেখতে পারেন, এটা খুবই ভালো। এটা যেহেতু আমি টার্মারিকের গুণাগুণ আমি আগেই বলে দিয়েছি, একই সাথে যেহেতু এটা একটা সোপ, মানে সব কিছু এটা একটা প্রপার একটা ব্যালেন্স করবে, প্রপার একটা কাভার আপ দেবে। শেফালি আপু প্রশ্ন করেছেন যে মুখে বড় বড় ফোঁড়া হয়েছে, একটা যায় তো আরেকটা হয়, কি করব? আপু এই ফোঁড়াটা চোখে না দেখে বলা সম্ভব নয়, আইদার আপনি ডক্টর দেখান অথবা চাইলে আমাকে ইনবক্সে ছবি পাঠাতে পারেন। রুমা খান আপু বলেছেন স্কিন সেন্সিটিভ, মুখ কালো হয়ে গেছে, গলা আর হাত মেলে না। এটা যদি আপনি এই ক্ষেত্রে বলেন যে আমি একটু আগে যেটা বলছিলাম, ফেস যত ব্রাইট, হাত আর পা না, আপনার ক্ষেত্রে যদি উল্টাটা হয়, প্রথমত এখানে কিছু ব্যাপার থাকে যে ওজন নিয়ন্ত্রণের কথা আমরা বলি, যখন হুট করে যদি ওজন বাড়তে থাকে তখন অনেকে খেয়াল করবেন যে গলা বা ঘাড় কালো হয়ে আসে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলি। এটা মূলত কিন্তু ওজন বাড়ার কারণেই হয়, ওজন বাড়ার কারণেও হতে পারে, সেই ওজন বাড়া সেটা
হতে পারে আলসেমি হোক বা খাওয়া বেশি হচ্ছে বা যেটা হোক, মেন কথা হচ্ছে কাজ কম হচ্ছে, সেটা থেকে ওজন বাড়া হতে পারে, হরমোনাল কোনো কারণেও ওজন বাড়া হতে পারে। আর যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ওজন বাড়ার কারণে দেখা যায় যে, এবং থাইরয়েডের যেহেতু ইমব্যালেন্স থাকছে তাদের ক্ষেত্রে ব্রণ আসতে পারে, তাদের ক্ষেত্রে মেলাজমা খুব কম বয়সে আসতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট বা প্রপার কেয়ার না নেন, এবং ওজন হঠাৎ করে বেড়ে বা কমে যেতে পারে। এগুলোর জন্য অবশ্যই ওই প্রপার স্পেশালিস্টের সাথে অবশ্যই কনসাল্টে থাকবেন। মুন্নি আক্তার আপু কোশ্চেন করেছেন, পায়ের নখ সাদা হয়ে ভেঙে যায় কেন? আবার বলবো, যদি আপনার কোনো নখে এরকম প্রবলেম থেকে থাকে সেই ছবিটা অ্যাটলিস্ট পাঠাবেন। নখ সাদা হয়ে ভেঙে যায়, নখ সাদা অনেক কারণে হতে পারে, কিন্তু না দেখে বলে দেওয়া পসিবল না। সঞ্জনা তাহি আপু কোশ্চেন করেছেন যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলে কোনো সাইড ইফেক্টস করবে কিনা? অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলে কোনো সাইড ইফেক্ট হবে না। সঞ্জনা তাহি আপু আরেকটা কোশ্চেন করেছেন, সানট্যানের র্যাশ হয় বাইরে গেলে, কি করব একটু জানান। সানস্ক্রিনের সানস্ক্রিন কেন ইউজ করব, কখন ইউজ করব, কোথায় কোথায় ইউজ করব, কীভাবে অ্যাপ্লাই করব আমি বলে ফেলেছি। অবশ্যই আপনি একটু রেকর্ডিংটা দেখে নেবেন, তারপরও আমি একটু শর্ট করে বলছি। সানের র্যাশ হয় মেইন কারণই হচ্ছে আপনার সানস্ক্রিন প্রপারলি ইউজ করা হচ্ছে না, এটা একটা কারণ। আর সান বার্ন যত হবে স্কিনে ক্ষতি তত হবে। আমার স্কিন মেলানিন মনে হবে বাড়িয়ে দিচ্ছে, আসলে তা নয়। স্কিন একটা সময় পাতলা হয়ে যাবে, স্কিন একটা সময় পাতলা হয়ে যাবে, ব্ল্যাকেনিং হবে, স্কিনে অনেক ধরনের প্রবলেমও হতে পারে, ইভেন অয়েলিনেসও বেড়ে যেতে পারে। ওকে, সঞ্জনা তাহি আপু আরও কোশ্চেন করেছেন যে পিম্পল যাওয়ার জন্য সলিউশন দেন। একই নিয়ে তো আমি বলেই ফেলেছি, পিম্পল যাওয়ার জন্য সলিউশন হচ্ছে প্রপার টেক কেয়ার করুন, প্রপার টেক কেয়ার করুন। আমি আজকে লাইভে আমি অবশ্যই এটার কথা বলবো। এটা দারুণ একটা প্রোডাক্ট, প্লিজ আমি সাজেস্ট করব যে আপনারা অ্যালবাট্রাস বিডির এই প্রোডাক্টটা অন্তত ইউজ করুন। এটা একটা প্রপার কাভার আপ দেবে স্কিনের জন্য, প্রপার একটা কাভার আপ দেবে, এবং অবশ্যই ইউজ করবেন। এটা ক্লিনজিংয়ের কাজ করবে, প্রপার ময়শ্চারাইজার ইউজ করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। একজন আপু কোশ্চেন করেছেন, মিতা ওবায়দুল আপু, যে আপু বডি সানস্ক্রিন ইউজ করা কি এসেনশিয়াল? সানস্ক্রিন ইউজ করা এসেনশিয়াল ফর দ্য এক্সপোজ পার্ট। আপনি যখন বাইরে যাচ্ছেন যেই পার্টগুলো এক্সপোজ থাকছে সেই পার্টে করুন, যেটা আপনার ঢাকা থাকছে সেটাতে সানস্ক্রিন ইউজ করা ইজ নট এসেনশিয়াল। যেসব পার্ট এক্সপোজ থাকছে সেসব পার্টে আপনি ইউজ করুন, সানস্ক্রিন ইউজ করুক। অনেক কথা বলে ফেললাম, যাই হোক। অনেক আপুরাই আমাকে এখানে প্রশ্ন করছেন বডিতে এমন র্যাশ আছে, বা নখ নিয়েও একজন প্রশ্ন করেছেন। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কিছু র্যাশ বলুন বা কোথাও কোনো একটা স্পট বলুন বা নখের যে কোনো সমস্যা বলুন, এগুলো না দেখে বলে দেওয়া সম্ভব না। তো এগুলোর ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে একটু ইনবক্স করবেন, ছবি তুলে ইনবক্স করবেন, অথবা সরাসরি ডক্টর দেখাবেন। মাহি খান আপু জয়েন করেছেন। আপু প্রশ্ন করেছেন যে শরীর ঠিক রাখার জন্য রেগুলার কি এক্সারসাইজ করতে হবে? অবশ্যই, এক্সারসাইজের বিকল্প কোনো কিছুই নেই, এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, আপনি ইয়োগা করুন, আপনি জিম করুন, যেটাই করুন, এক্সারসাইজ যত ধরে রাখতে পারবেন শরীর মন দুটোই ভালো থাকবে, স্কিনও ভালো থাকবে, হেয়ার ফলও কম হবে, সব কিছু। এটা সবচেয়ে বড় ওষুধ, বলা যায় এটা একটা বড় ওষুধ। বৃষ্টি হোসেন আপু কোশ্চেন করেছেন, মুখের গর্ত দূর করার জন্য কি করব? মুখের গর্ত, এটা আপনার যদি ব্রণ প্রবণ স্কিন হয়ে থাকে, অ্যাকনি প্রন স্কিন হয়ে থাকে, সেটার জন্য যদি গর্ত হয়ে থাকে আপনি একবার অবশ্যই ডক্টর দেখান। সামনাসামনি দেখলে আপনার অ্যাকনি স্কারটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট দেওয়া হবে। হ্যাঁ, এটা না দেখে আগেই বলে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওই যে মুখের গর্ত তো হচ্ছে তো অ্যাকনি থেকে। আপনার অ্যাকনিটা কোন ধরনের অ্যাকনি ছিল, বা হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, মেনস্ট্রুয়াল সাইকেলে ইরেগুলেশন আছে কিনা, এই হিস্ট্রিগুলো না নিয়ে আগেই বলে দেওয়া পসিবল হচ্ছে না। ডার্ক সার্কেলের কোশ্চেন করেছেন, ডার্ক সার্কেল নিয়ে একজন প্রশ্ন করেছেন। আমি বারবারই যে অ্যাডভাইসটা দিয়েছি সেটা হচ্ছে সাউন্ড স্লিপ একই সাথে আপনার অনেক
সমস্যাই দূর করবে। ডার্ক সার্কেল আমরা তো সবাই জানি, ডার্ক সার্কেল সাধারণত প্রপার স্লিপ না হওয়ার জন্যই হয়। ডার্ক সার্কেলের প্রবলেম হলে আই ক্রিম, অবশ্যই প্রপার একটা ভালো আই ক্রিম ইউজ করুন। আর যেটা অনেক সময় বলা হয় যে আমরা হোম রেমেডিজের কথা বলে থাকি, যে কোনো হোম রেমেডিজ ইউজ করতে পারেন। এটা ছাড়া আসলে ডার্ক সার্কেলের জন্য স্পেশাল অন্য কোনো ট্রিটমেন্ট নেই। কোনো একজন আপু বলেছেন যে পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিন ড্যামেজ হয়েছে। আপনি হয়তো এমন কোনো ক্রিম ইউজ করেছেন যেটা আপনার স্কিনের জন্য সুটেবল ছিল না, অথবা সেইটাতে স্টেরয়েড বেশি ছিল। ওভার স্টেরয়েড যেসব প্রোডাক্ট থাকে, ওভার স্টেরয়েড প্রোডাক্ট আমরা সবসময় বলবো যে ইউজ করবেন না, কারণ স্টেরয়েড স্কিনকে আরও পাতলা করতে থাকে। হ্যাঁ, অবশ্যই আমার স্কিনে স্টেরয়েডের প্রয়োজন আছে, হ্যাঁ, প্রপার ব্রাইটেনিংয়ের জন্য স্টেরয়েডের প্রয়োজন আছে, বাট সেটা যদি ওই যে বললাম কোনো কিছুই ওভার ভালো না। টু মাচ লেভেলে যদি থাকে, অ্যামাউন্ট যদি ওই ক্রিমের মধ্যে স্টেরয়েডের অ্যামাউন্টটা বেশি থাকে, তখন আপনার স্কিন ড্যামেজ হয়ে যাবে এবং দিন দিন স্কিনকে পাতলা করে ফেলবে, সেটা স্কিনে প্রবলেম আরও বেশি করবে। ওকে, রাবেয়া রহমান আপু প্রশ্ন করেছেন যে আপু প্রেগনেন্সি টাইমে কি স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন। স্কিন কেয়ার প্রোডাক্টস মানে টপিক্যাল যে কিছুই ইউজ করুন না কেন, প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না। প্রেগনেন্সিতে শুধু আপনাকে খেয়াল রাখতে হবে ব্রাইটেনিং পারপাজে বা স্কিন কেয়ার পারপাজেও সব ধরনের ওষুধ খাওয়া যাবে না। তো যাই হোক, এটাই আমার মূলত মোটামুটি আলোচনার বিষয় ছিল। কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আমার লাইভ আজকে এখানেই শেষ করছি। কারো যদি সমস্যা থেকে থাকে কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।